আজ ডাকসুর ভিপি সাদিক কায়েম পুলিশকে সরাসরি গালি দিয়ে পুলিশের পিটুনি খায় শাহবাগে। আমরা এই ধরনের পুলিশ রাষ্ট্র দেখতে চাই না। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ সাদিক কায়েমের উপর হামলা করেছে এবং গণধুলাই দিচ্ছে সাদিক কায়েমকে। এদিকে আজ ডাকসুর ভিপি সাদিক কায়েম সরাসরি পুলিশকে গালি দিয়েছে। পুলিশ সাদিক কায়েমের উপর আক্রমণ করেছে। এই মুহূর্তে শাহবাগ উত্তাল, শিক্ষার্থীরা আবারও সরকার পতনের ডাক দিয়েছে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে জনাব তারেক রহমান তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না। টানা ১.৫ বছর কোণঠাসা অবস্থায় থাকার পর আবারও আলোচনায় উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক পরিত্যক্ত ও সিলগালা হওয়া দলীয় কার্যালয় খুলে প্রতীকী উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না, বাংলাদেশকে বারবার বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে এসে জীবন দিতে হবে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে চারদিক থেকে নানান সিদ্ধান্ত এবং পদক্ষেপ দৃশ্যপটে আসছে, যার একটা তাৎপর্য হচ্ছে নিরুপায় অসহায় বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ, জামাত বিএনপি ভয়ানক সংঘর্ষ। নির্বাচনের পর এই প্রথম জামাতে আমিরের উপর ভয়াবহ হামলা। অন্যদিকে পুলিশ হত্যার বিচার শুরু করার ঘোষণা দিয়েছে তারেক রহমান। আবারও অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একদিকে যখন বাংলাদেশের রাজনীতির মধ্যে উত্তাল পরিস্থিতি চলছে, ঠিক তখনই এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ঘটে। সাদিক কায়েম পুলিশকে নিয়ে কথা বলে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ পুলিশ হত্যার বিষয়ে তারেক রহমান নির্দেশনা দিয়েছিলেন সেই বিচারটি যাতে হয়। যারা যারা পুলিশের ক্ষতি করেছিল এবং পুলিশকে মেরেছিল তাদেরকে যাতে ধরা হয়। আজকে সাদিক কায়েম এর বিরুদ্ধে যান, তারেক রহমানকেও সরাসরি হুমকি দেয় এই সাদিক কায়েম। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর এবং সাংবাদিকদের উপর এই সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশ রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোনো বোনের উপর, আমার কোনো মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। আমরা অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বন্ধের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালাইছে। সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করার হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করবো। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষা লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে চারদিক থেকে নানান সিদ্ধান্ত এবং পদক্ষেপ দৃশ্যপটে আসছে, যার একটা তাৎপর্য হচ্ছে নিরুপায় অসহায় বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। দর্শক, জামাত এনসিপি উঠে পড়ে লেগেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এবার জয় বাংলা করে দিতে হবে, তাকে সরিয়ে দিতে হবে, অপসারণ করতে হবে। অলরেডি দেখেছেন যে জামাত ইসলামী এই রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে। যদিও এই শাহাবুদ্দিন চুপ্পু বারবার শপথ লঙ্ঘন করেছেন এবং নাহিদ ইসলাম বলেছেন যে তাকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করার দাবি উঠেছে এবং ডেফিনেটলি অভিশংসন বিল, যেটা যে কোনো এমপি উত্থাপন করতে পারে না আইন অনুযায়ী, যেটাকে বেসরকারি বিল বলে, জামাত এনসিপির এমপিরা হলেও
তারা বেসরকারি বিল উত্থাপন করবেন এবং রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত এনসিপির এমপিরা সংসদ বর্জন করলেও করতে পারেন। হ্যাঁ, সংসদ বর্জন করার রীতি রয়েছে, রাষ্ট্রপতির ভাষণ তারা নাও শুনতে পারেন, ওয়াকআউট করতে পারেন। এর মানে সংসদ অধিবেশন শুরুর মুহূর্তেই সংসদে তোলপাড় লেগে যাবে। শুধু এভাবেই এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর চেষ্টা করা হচ্ছে না, এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে প্রয়োজনে এনসিপি রাজপথে মিছিল করবে। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশনে, সংসদ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই যদি অভিশংসনের কোনো যে বিল উত্থাপন করা হবে সেই বিল যদি কার্যপ্রণালী বিধিতে উত্থাপিত না হয়, অথবা যদি বিএনপি এটাকে কোনোভাবে নেগেট করে, যেহেতু বিএনপির ব্রুট মেজরিটি আছে, তাহলে রাজপথে মিছিল করা রাষ্ট্রপতিকে সরাতে, এতেও এনসিপি প্রস্তুত রয়েছে। শুধু এটা নয়, এখন আরেকটা সিদ্ধান্ত, শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ, লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এখন এই লিগ্যাল নোটিশ দিয়ে রাষ্ট্রপতি চেঞ্জ হয় না, বা এটার মাধ্যমে কিছু হবেও না, এই লিগ্যাল নোটিশের জবাবও হয়তো আসবে না, কিন্তু জামাতপন্থী এনসিপি পন্থীরা এই লিগ্যাল নোটিশ দিচ্ছে। তবে লিগ্যাল নোটিশের রাজনৈতিক তাৎপর্য আছে। এর মানে চারদিক থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে নানান উদ্যোগ, রাজপথ, সংসদ কিংবা লিগ্যাল নোটিশ সবকিছু চলছে। রাষ্ট্রপতির উপর কোনো লিগ্যাল নোটিশ চলে না, রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে, অতএব লিগ্যাল নোটিশের কারণে তার কিছুই হবে না। যদিও লিগ্যাল নোটিশটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি, আমরা আসছি লিগ্যাল নোটিশের কন্টেন্ট কি সে বিষয়ে। তবে এটা একটা উদ্যোগ যে তাকে সরাতে হবে। এই জনমত বা এই প্রেশার সরকারের উপর তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। তো দর্শক, এই জায়গায় বিএনপি আসলে অসহায় কিংবা নিরুপায়। বিএনপির স্বার্থ যেহেতু হাসিল হয়ে গেছে, এখন এই যে লিগ্যাল নোটিশ কিংবা আরো নানান বিষয়ে জামাত এনসিপির প্রতিবাদ, বিএনপিকে গালাগালি, যে বিএনপি চুপ্পুকে আব্বা মানছে, এই সমালোচনায় বিদ্ধ হওয়া বিএনপির প্রয়োজন নেই। বিএনপির এখন চুপ্পুকে দরকার নাই। বিএনপিও পার্সপেক্টিভে বিবেচনা করলে বিএনপি চুপ্পুকে এখন অস্বীকার করতে পারে। এবং বিএনপির যারা মন্ত্রী এমপি হয় নাই, তারা কিন্তু ঠিকই চুপ্পুর বিরুদ্ধে বলছে। আসাদুজ্জামান রিপন নামের এক বিএনপি নেতা, তিনি কিন্তু বলছেন, স্পষ্টভাবে বলছেন, জোরালো ভাবে বলছেন, ক্লিয়ারলি বলছেন যে চুপ্পু এই করেছে সেই করেছে, একে রাখার কোনো মানেই হয় না। এবং চুপ্পু শপথ লঙ্ঘন করেছেন, গোপনীয়তার শপথ লঙ্ঘন করেছেন। এখন শপথ লঙ্ঘন করলে কিন্তু ইমপিচমেন্ট করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ বয়সে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসিয়ে জেলে খাটানোর দারুণ এক ফন্দি এঁটেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে চুপ্পুর সেই পরিকল্পনা এবার ভেস্তে গেছে। উল্টো অবস্থা এখন এমন বেগতিক অবস্থায় গেছে যে চুপ্পুকে এবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ তো করতেই হবে, সেই সঙ্গে তার গ্রেফতার হওয়ার সম্ভাবনাও এখন শতভাগ নিশ্চিত। তারেক রহমানের সাথে হাত মিলিয়ে চুপ্পু ভেবেছিলেন ডক্টর ইউনূসকে চিরতরে সাইজ করে দেবেন, কিন্তু নাহিদ ইসলাম আর ব্যারিস্টার শাহরিয়ারের এক চরম হুঁশিয়ারিতে সেই গোপন ভাত পুরোপুরি ফাঁস হয়ে গেছে। উল্টো এখন জনগণের ভয়ে খোদ তারেক রহমানই বাধ্য হচ্ছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির গদিতে বসানোর কথা ভাবতে। অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদেই কিভাবে এই দুই চতুর খেলোয়াড় গেঁড়াকলে আটকে নাকানিচু পানি খাচ্ছেন, সেই আসল রহস্য এবার সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। পুরো দেশের রাজনীতিতে এখন রীতিমতো আগুন জ্বলছে। গত 26শে ফেব্রুয়ারি ঢাকার সুপ্রিম কোর্ট পাড়ায় হঠাৎ করেই এমন এক খবর ছড়িয়ে পড়ে যা শুনে সবার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। সুপ্রিম কোর্টের তুখোড় আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছেন চুপ্পুকে সাইজ করার জন্য। তিনি সোজা সংসদ সচিবালয় আর আইন সচিবের কাছে এক সাংঘাতিক আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। এই নোটিশে তিনি একেবারে পানির মতো পরিষ্কার করে বলে দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পুকে আর এক মুহূর্ত বঙ্গভবনের ওই নরম গদিতে বসে থাকতে দেওয়া হবে না। এর পেছনের কারণটাও একদম লুকোনো নেই। এই চুপ্পু লোকটা জাতির সাথে ডাহা মিথ্যে কথা বলেছেন এবং শপথ নেওয়ার সময় যে বড় বড় কথা দিয়েছিলেন তা নিজের পায়েই মারিয়ে ভেঙে চুরমার করেছেন। কিছুদিন আগে জুলাই মাসের সেই বিশাল ছাত্র আন্দোলন নিয়ে তিনি দেশের একটি বড় পত্রিকার কাছে এমন সব আজে বাজে মন্তব্য করেছিলেন যা শুনে সবার গায়ে জ্বালা ধরে গেছে। যেই আন্দোলনে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, সেই ঘটনা নিয়ে এমন উল্টাপাল্টা কথা বলা মানে সরাসরি দেশের পবিত্র আইন নিয়ে ছিনিমিনি খেলা। ব্যারিস্টার শাহরিয়ার মোটেও দমে যাওয়ার পাত্র নন। তিনি একেবারে 24 ঘন্টার এক চরম আলটিমেটাম ছুড়ে দিয়ে খেলা শুরু করে দিয়েছেন। তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন এই 24 ঘন্টার মধ্যে চুপ্পুকে গদি থেকে নামানোর কোনো উদ্যোগ না নিলে তিনি সোজা হাইকোর্টে গিয়ে রিট করবেন। তার এই কড়া হুঁশিয়ারি এখন চারদিকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। শাহরিয়ারের মূল টার্গেট হলো সামনে যে নতুন সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে তা কোনোভাবেই এই ভণ্ড রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধন হতে দেওয়া যাবে না। নতুন রাষ্ট্রপতির মাধ্যমেই নতুন সংসদের কাজ শুরু হতে হবে। এই আইনি নোটিশ প্রকাশ্যে আসার পর থেকেই সরকারের ভেতরে রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে, আর সবাই খুব ভালো করেই বুঝতে পারছে চুপ্পুর বিদায় ঘণ্টা এবার ফাইনালি বেজে গেছে। আইনি পাড়ায় যখন এমন চরম উত্তেজনা, ঠিক তখনই রাজপথ থেকেও চুপ্পুর বিরুদ্ধে বিশাল এক অ্যাকশনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। নাহিদের কথাগুলো ফ্যাসিস্টদের দোসরদের জন্য একেবারে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নাহিদ কোনো রকম রাগঢাক না করেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই চুপ্পুকে শুধু গদি থেকে নামালেই হবে না, তাকে দ্রুত পুলিশ দিয়ে ধরে এনে জেলের ভাত খাওয়াতে হবে। নাহিদের এই বিশাল ক্ষোভ এমনি তৈরি হয়নি।
জুলাই মাসে যখন সারা দেশে নিরীহ ছাত্রদের উপর চরম অন্যায় হচ্ছিল, তখন হাজার হাজার ছাত্র নিজেদের দাবি নিয়ে বঙ্গভবন পর্যন্ত ছুটে গিয়েছিল। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় পদের অধিকারী হয়েও এই চুপ্পু তখন একেবারে মুখ বন্ধ করে বসেছিলেন। তিনি চুপ মেরে থেকে ঘাতকদের পাল্লা ভারী করেছেন, আর তার এই চরম গাফিলতির কারণেই দেশের এতগুলো মানুষের জীবন অকালে শেষ হয়ে গেছে। তাই নাহিদ এবং পুরো ছাত্র সমাজ মনে করে এই চুপ্পু সরাসরি ওই বিশাল ক্ষতির জন্য দায়ী। শুধু এই ঘটনাই নয়, এই লোকটার বিরুদ্ধে অনেক আগে থেকেই টাকা পয়সা মারার বিশাল সব দুর্নীতির খবর বাতাসে উঠছে। এখানেই শেষ নয়, অতীত ঘেটে দেখলে পাওয়া যায় এই শাহাবুদ্দিন চুপ্পুই একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চরম বাজে কথা বলেছিলেন। নাহিদ একদম চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন যে রাষ্ট্রের সবচেয়ে বড় চেয়ারে বসার জন্য একজন মানুষের ভেতরে যে সম্মানবোধ থাকা দরকার, তার এক রত্তিও এই লোকটার ভেতরে নেই। এমন একজন মানুষকে আর এক মুহূর্ত এই পদে রাখা পুরো দেশের জন্য এক চরম লজ্জা। তাই নতুন সরকারের এখন সবচেয়ে প্রথম কাজই হলো এই ফ্যাসিস্টের দোসরকে অবিলম্বে ধরে এনে তার আসল উচিত শিক্ষা দেওয়া। আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ার রহস্য আপনারা খেয়াল করেছেন না? তিনি যেখানেই যান, যেই প্রোগ্রামেই যান, সেখানে গিয়ে তার যে নিরাপত্তা রক্ষী আছে তাদেরকে বলেন, আমি এই চেয়ারে বসতে পারবো না, আপনারা আমাকে চেয়ার পরিবর্তন করে দেন। সেখানে গিয়ে কম দামের ফোল্ডিং চেয়ারে তিনি বসেন। কারণ আছে তো, তিনি সেই রহস্য নিজেই ব্যাখ্যা দিয়েছেন। দেখেন ভিডিওটা। ওই যে ফোল্ডিং চেয়ার থাকে যে বাসের মধ্যে, ঠিক ওই চেয়ারটাই মাইক্রো বাসে থাকে না, ফোল্ডিং চেয়ার, ওই যে ড্রাইভারের সিটের পাশে ওরকম একটা লাগিয়েছে। আপনার মানে সমস্যা হচ্ছে এই ভিডিও দেখার পর আমার একটা ছবি বারবার মনে পড়ছে। যখন বাংলাদেশে ১/১১ সমর্থিত সরকার, অর্থাৎ সেনা সমর্থিত সরকার ক্ষমতায় ছিল, ফখরুদ্দিন আহমেদ এবং মইনু আহমেদের সরকার, তখন আমাদের ভাইয়াকে রাম কেলানি দিয়েছিল। একদম মেরুদণ্ডের যে হাড়টা আছে, প্রধানতম হাড়, সেই হাড় ভেঙে ফেলেছিল, ফাটল ধরেছিল। এরপর চিকিৎসার জন্য তিনি লন্ডনের কথা বলে মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন শেষ করে তিনি তার মেরুদণ্ডের হাড়ের চিকিৎসা করে বাংলাদেশ এসেছেন, এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু মেরুদণ্ডের হাড় তো ঠিকঠাক কথা শুনে না, যার কারণে তিনি মাইক্রো বাসে ব্যবহার করা ফোল্ডিং চেয়ার খুঁজেন, যেগুলা সামনের দিকে যায়, পেছন দিকে আসে, এ ধরনের চেয়ার তিনি খুঁজেন। এটা ছিল আমাদের ভাইয়ার চেয়ার রহস্য। তবে এই চেয়ারকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষীরা যা যা করতেছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, অলরেডি ট্রল করা শুরু করছে। আমরা চাই না ট্রল করতে, এর আগে তিনি যদি শুধরে যান, তার এই নিরাপত্তা রক্ষী কিংবা যারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজক গোষ্ঠী, তাদেরকে যদি তিনি বলে দেন যে আমি এই চেয়ারে বসতে পারবো না, আপনারা আমার জন্য একটা ফোল্ডিং চেয়ারের ব্যবস্থা করবেন, সেক্ষেত্রে ভালো হয়। নয়তোবা ট্রল তো আমরা করবো, আমাদের কাজ হয়তো ট্রল করা, ভুল দেখলে আমরা সেটা নিয়ে কথা বলবো। এরপর আসেন ছাত্র দলের সভাপতি সম্মানিত রাকিব চাচা। তারেক রহমানকে আমরা ভাইয়া বলি, কিন্তু তারেক রহমানের যে ছাত্র সংগঠন, অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের যে সভাপতি রাকিব চাচা, ওনার বয়স 46+, আমি যতটুকু শুনেছি 46 বছর বয়সে তিনি কিভাবে ছাত্র সংগঠনের সভাপতি থাকেন, এটা আমার মাথায় আসলে আসে না। যদিও বিএনপির পক্ষে এ ধরনের কর্মযোগ্য খুব স্বাভাবিক একটা ঘটনা, বিএনপি খুব ভালোভাবে পারে এগুলা করতে, সুতরাং এটা নিয়ে আসলে সমালোচনা করার মতো কোনো কিছু নাই। তবে উনি যেভাবে দরাদরি করে নিদানি, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, তার আগে একটা ভিডিও দেখেন। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য, সালাম আলাইকুম লিডার দেওয়ার জন্য এভাবে দৌড়াচ্ছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর কিছুদিন যাবৎ পুলিশ হত্যার বিচার হবে, এই বিষয়টা যখন তুমুল আলোচনায় আছে, তখনই কিন্তু সমন্বয়করা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। অনেক টোকাই সমন্বয়ক বলা শুরু করে দিয়েছে, যদি পুলিশ হত্যার বিচারের তদন্ত শুরু হয় আমরা বিদেশ চলে যাব। এটা কে বলেছে জানেন? টোকাই সমন্বয়ক হান্নান মাসুদ, হাতিয়ার এমপি হয়েছে। তাদের এত ভয় কেন? ভয়ের কারণ হচ্ছে তারা যে জঙ্গি হামলা করে পুলিশ হত্যা করেছে, সকল কিছুর ভিডিও ফুটেজ আছে, সকল কিছুর প্রুফ আছে, সেগুলা উত্থাপন হলেই মাত্র তাদের ফাঁসি মোটামুটি কনফার্ম হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের এক সমন্বয়ক হাসিবুর রহমান 5 আগস্টের পরবর্তী সময় সে সংবাদ মাধ্যমে সে অনিয়ারে স্বীকার গিয়েছে, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, মানুষ না মারতাম এবং সরকারি অবকাঠামো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে না দিতাম, থানা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে না দিতাম, তাহলে কিন্তু এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান সফল হতো না। এবং কিছুদিন আগেও এক টোকাই সমন্বয়ক হবিগঞ্জের মাহাদিনা কি ওই নিজেই কিন্তু ওসির সাথে বাগবিতণ্ডা করে ক্লিয়ারলি বলেছে আমরা এসআই অমুককে মেরেছিলাম, নাম উল্লেখ করে বলেছে। তারা মানে চিন্তা করেন, সকল কিছু ভিডিও ফুটেজ আছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আর কি প্রয়োজন? তারা এখন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। বিএনপিও চালাক মাল। বিএনপি কেন এগুলো এখন শুরু করেছে? এরা বেশি বেফাস কথাবার্তা বলছে। বিএনপির কথা হচ্ছে বেফাস কথাবার্তা বলা বন্ধ করছি, পুলিশ হত্যার বিচার শুরু হয়ে গেলে তোমরা অটোমেটিক লটকাই যাবা। এখন কি অটোমেটিক লটকাবা নাকি চুপ থাকবা? আমাদের পিছনে থেকে আমাদের দালালি করবা। হয়তো আমাদের দালালি করো, না হয় পুলিশ হত্যার বিচারের সকল কিছু তদন্ত নতুন করে করে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কায়েমের বক্তব্য দিচ্ছে এবং সাদিক কায়েমের বক্তব্যতে অনেক উস্কানিমূলক কথা আসে। অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপটেও অনেক ঘটনা ঘটতেছে, রাষ্ট্রপতির বিষয়ে, ডক্টর ইউনূস বা তারেক রহমানের বিষয়ে, এগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।